Hi everyone. Today I will discuss about diagonalization on vector space. তো আগের ক্লাসে আমরা জেনেছিলাম আইগেনভ্যালু আইগেনভেক্টর ক্যালি-হ্যামিল্টন থিওরিম এবং তার কিছু প্রপার্টি থিওরিম সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে আমরা ডায়াগনালাইজেশন, অর্থোগোনাল ডায়াগনালাইজেশন, রিয়েল কোয়াড্রেটিক ফর্ম সম্পর্কে জানব। তো দেখো, ডায়াগনালাইজেশন কি সেটা একটু জানতে হবে। বলছে ডায়াগনালাইজেশন হচ্ছে একটা n ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স। এটাকে আমরা ডায়াগনালাইজেবল বলবো তখনই যদি সেটা সেই ম্যাট্রিক্সটা একটা n ক্রস n ডায়াগনাল ম্যাট্রিক্স হয়। এবারে ডায়াগনাল ম্যাট্রিক্সটা একটু কি রিমাইন্ড করে দিই। ডায়াগনাল ম্যাট্রিক্স হচ্ছে নন ডায়াগনাল এলিমেন্টগুলো মাস্ট বি জিরো হতে হবে। তার মানে নন ডায়াগনাল এলিমেন্টগুলো যদি আমরা জিরো দেখাতে পারি তাহলে আমরা স্ট্রিক্টলি বলতে পারবো যে সেটা ডায়াগনালাইজেবল হবে। ঠিক আছে, এবারে দেখো এর কিছু প্রপার্টিও রয়েছে। সেই প্রপার্টিগুলো নোট 1-এ দেখো কি বলা আছে। In an n cross n matrix A is similar to diagonal matrix D equal to diag of lambda 1 lambda 2 lambda n। এই যে lambda 1 lambda 2 dot dot lambda n এগুলো ডায়াগনাল এলিমেন্ট রয়েছে, ডায়াগনাল এলিমেন্ট, বাকিগুলো জিরো। ডিটা হচ্ছে ক্যাপিটাল ডিটা হচ্ছে কি বলতো ডায়াগনাল ম্যাট্রিক্স। তাহলে বলছে কি যে lambda 1 lambda 2 lambda nটা সেটা আইগেন ভ্যালু হবে এ ম্যাট্রিক্সের। তার মানে আমরা এখান থেকে এইটুকু জানতে পেলাম যে ডায়াগনাল ম্যাট্রিক্সের ডায়াগনাল এলিমেন্টগুলোই হচ্ছে ওর আইগেন ভ্যালু। ঠিক আছে, ক্লিয়ার। 2 নম্বর প্রপার্টি বলছে, দেখো বলছে n ক্রস n ম্যাট্রিক্স ওভার এ ফিল্ড f ইজ ডায়াগনালাইজেবল if and only if there exist n eigenvectors of A which are linearly independent। বলছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স ডায়াগনালাইজেবল হবে হলে আমরা বলতে পারবো যে তার n আইগেন ভেক্টর, n সংখ্যক যদি n ক্রস n অর্ডারের যদি ম্যাট্রিক্স হয় তার n সংখ্যক আইগেন ভেক্টর পাবো। সেই n সংখ্যক আইগেন ভেক্টর সেগুলো বলছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। ক্লিয়ার। এবারে আমরা এর কিছু অ্যাপ্লিকেশনে চলে যাব। আমরা একদম ছোট্ট একটা অ্যাপ্লিকেশন নিয়ে নিচ্ছি 2 ক্রস 2 একটা ম্যাট্রিক্সের। বলছে শো দ্যাট দ্য ম্যাট্রিক্স A ইকুয়াল টু 1 0 3 1 ইজ নট ডায়াগনালাইজেবল। আচ্ছা, এইখানে আমি ছোট্ট একটা ট্রিক্স বলে দিই। ডায়াগনালাইজেবল হতে গেলে আইগেন ভ্যালুগুলো ডিস্টিংক্ট হতে হয়। এটাই 1 নম্বর পয়েন্ট। মানে যদি আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে ধরো এমসিকিউ কোশ্চেন নিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি তার আইগেন ভ্যালুগুলো ডিস্টিংক্ট মানে আলাদা আলাদা থাকে তাহলে আমরা স্ট্রিক্টলি বলতে পারবো সেটা ডায়াগনালাইজেবল হবে। যদি একই থেকে যায় তাহলে কিন্তু ডায়াগনালাইজেবল হবে না। আরেকটা হচ্ছে অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি আর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি, যেটা তোমাদের এখনো পড়া হয়নি বা সিলেবাসে সেভাবে নেই বলে আমি ওমিট করে গেছি, কিন্তু পরে ডিসকাস করে দেব। অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি আর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি যদি ইকুয়াল টু হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো ডায়াগনালাইজেবল হবে। আচ্ছা, এরপরে তাহলে এই এক্সাম্পলটা আপাতত এখন করি। তাহলে দেখো দ্য আইগেন ভ্যালুজ অফ এ আর এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইগেন ভ্যালু A 1 1 1 1 কেন না, এটা দেখতে পাচ্ছি আমরা এটা একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স রয়েছে, যেহেতু ডায়াগনালের উপর পার্টটা জিরো। তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে বলা আছে, দেখো প্রিভিয়াস আমরা আইগেন ভ্যালু আইগেন ভেক্টর ক্ষেত্রে পড়েছিলাম যে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডায়াগনাল এলিমেন্টগুলো হলো ওর আইগেন ভ্যালু। তাহলে এখানে 1 আর 1 হচ্ছে ওর আইগেন ভ্যালু। তো এখানে দেখো এখান থেকেই আমরা বোঝা যাচ্ছে যে এটা ডায়াগনালাইজেবল হবে না, যেহেতু আইগেন ভ্যালুগুলো সেম হয়ে গেছে। ডিস্টিংক্ট হলে তবেই আর ডায়াগনালাইজেবল হবে। তো এবার প্রুফটা করি। লেট x ইকুয়াল টু x1 x2 বি অ্যান আইগেন ভেক্টর করসপন্ডিং টু দ্য আইগেন ভ্যালু 1। দেন উই হ্যাভ ax ইকুয়াল টু x
মানে এক্স এক্স বলতে এখানে 1 ইন্টু এক্স, এক্স ইকুয়াল টু ল্যামডা এক্স, এই ফর্মে ল্যামডার ভ্যালু 1 বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে এ মাইনাস আই টু ইন্টু এক্স ইকুয়াল টু 0 দিয়ে এখানে সিম্পলিফিকেশন করে দেখা আমরা এখানে পাচ্ছি 3x1 ইকুয়াল টু 0। তাহলে x2 তো সলিউশন পাচ্ছি না, তার জন্য আমরা x2 ইকুয়াল টু c1 ধরে নিয়েছি। তাহলে x ইকুয়াল টু x1 এর ভ্যালু হচ্ছে 0, x2 এর ভ্যালু হচ্ছে c1। তাহলে c1 ইন্টু 0 1, হোয়ার c1 ইজ নন জিরো রিয়েল নাম্বার। এখানে দেখো একটা জিনিস মনে করো যে এখানে দুটো আইগেন ভ্যালু ছিল কিন্তু ভেক্টর পেয়েছি আমরা একটা, তার জন্যই কিন্তু আমরা ডায়াগনালাইজেবল হচ্ছে না। তো এখানেই বলা আছে দেয়ারফর টু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরস করাসপন্ডিং টু দ্য আইগেন ভ্যালু 1 ক্যান নট বি ফাউন্ড। মানে এখানে তো দুটো বেরোর কথা কিন্তু বেরোচ্ছে একটা, তো সো এ ক্যান নট বি সিমিলার টু এ ডায়াগোনাল ম্যাট্রিক্স। নেক্সট একটা 3x3 ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করি। ফর এ ম্যাট্রিক্স পি সাজ দ্যাট পি ইনভার্স এ পি ইজ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স হোয়ার এ ইকুয়াল টু দেওয়া আছে। তাহলে এটার অ্যাট ফার্স্ট আমাকে কি করতে হবে, আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করতে হবে। তো আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করতে হবে। আইগেন ভ্যালু আইগেন ভেক্টর অলরেডি বের করানো আছে, তোমরা বের করবে। তাহলে এখানে আইগেন ভ্যালু অফ এ এর 1 2 -1, আইগেন ভেক্টর করসপন্ডিং তিনটের জন্য আলাদা আলাদা তিনটে বেরিয়েছে। তাহলে এগুলো বের করতে হবে তোমাদেরকে, তাহলে এগুলো বের করবে। এরপরে আমরা এখান থেকে সিন্স দ্য আইগেন ভ্যালুস অফ এ আর ডিস্টিংক্ট, তাহলে ডিস্টিংক্ট হওয়া মানেই সে ডায়াগনালাইজেবল হবে। দে আর 3 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরস অফ এ, 1 করসপন্ডিং টু ইচ আইগেন ভ্যালু, মানে 1 এর জন্য এটা পেয়েছি, 2 এর জন্য এটা পেয়েছি, -1 এর জন্য আবার এটা পেয়েছি। তাই তিনটের জন্য আলাদা তিনটে আইগেন ভেক্টর পেয়েছি। তাহলে পি ইকুয়াল টু আমরা কি করেছি কলাম ওয়াইজ ওটা লিখে দিচ্ছি 3 2 1, তাহলে 3 2 1 1 3 1 1 0 1। এই পিটা ডেট পি দেখে নিব একটু, ইকুয়াল টু 0 নট ইকুয়াল টু 0। যদি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে কিন্তু আমার ইনভার্স এক্সিস্ট করবে না। ডেট পি যদি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে ইনভার্স এক্সিস্ট করবে। ইনভার্স যদি এক্সিস্ট না করে তাহলে কিন্তু আমরা ডায়াগনালাইজেবল হবে বলে এখানে বলতে পারবো না, মানে এক্সিস্ট করবে না। এবার ডি ইকুয়াল টু, ডি বলতে এখানে কি আমার আইগেন ভ্যালু কত পেয়েছিলাম 1 2 -1, তাহলে এখানে আমি পরপর লিখে দিয়েছি ডায়াগনাল এলিমেন্টগুলো 1 2 -1, বাকিগুলো 0। যেহেতু আমার ডায়াগনাল ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু ডায়াগনাল এলিমেন্টসের সঙ্গে সমান হয়, তাহলে ডায়াগনাল এলিমেন্ট যেগুলো সেগুলো হচ্ছে আইগেন ভ্যালু, তাহলে সব অবভিয়াসলি ডি ইকুয়াল টু আমরা এটা পেয়ে গেছি। এরপরে এ পি, এ ম্যাট্রিক্সটা জানি আর পি ম্যাট্রিক্সটা জানি, তাদের প্রোডাক্ট করে আমরা এইটা পেয়েছি। একই রকম পি ডি, দেখো পি ম্যাট্রিক্স জানি আর ডি ম্যাট্রিক্সটা জানি, তাহলে দুটোকে গুণ করে আমরা এটা পেয়েছি। দেখো পি আর ডি, এপি আর পিডি দুটো সমান, তাহলে এপি ইকুয়াল টু পিডি। এখান থেকে আমরা বলতে পারবো যেহেতু ডেট পি নট ইকুয়াল টু 0, তাহলে আমরা পি ইনভার্স এপি বোথ সাইড পি ইনভার্স গুণ করতে পারি, তাহলে পি ইনভার্স এপি ইকুয়াল টু ডি। ডি ফর ডি বলতে ডায়াগনাল ম্যাট্রিক্স, তাহলে এটা হচ্ছে আমরা বলতে পারবো যে ডায়াগনালাইজেবল। আচ্ছা, নেক্সট কোশ্চেন তোমরা বাড়িতে একটু ট্রাই করবে। ডায়াগনালাইজ দ্য ম্যাট্রিক্স এ ইকুয়াল টু 1 -3 3 3 -5 3 6 -6 4, এটা বাড়িতে ট্রাই করবে। নেক্সট চলে যাই, ডায়াগনালাইজ দ্য সিমেট্রিক ম্যাট্রিক্স, এটাও তোমরা বাড়িতে ট্রাই করবে। সিমেট্রিক ম্যাট্রিক্স দেওয়া আছে 4 2 2 2 4 2 2 2 4, বাকি সেম সিমেট্রিক ম্যাট্রিক্স বলা আছে, তাই এটা সিমেট্রি ম্যাট্রিক্স বলে নামটা সিমেট্রি ম্যাট্রিক্স দেওয়া হচ্ছে, অন্য কিছু নয়। নেক্সট চলে যাব আমরা অর্থোগোনালি ডায়াগনালাইজেবল ম্যাট্রিক্স। অর্থোগোনালি ডায়াগনালাইজেবল ম্যাট্রিক্স কি? দেখো ডায়াগনালাইজেবল পড়লাম, এবার বলছে অর্থোগোনালি ডায়াগনালাইজেবল। এদের মধ্যে পার্থক্য শুধু একটি, যেটা হচ্ছে পি ইনভার্স ইকুয়াল টু পি ট্রান্সপোজ, এই ফর্মটা হোল্ড করবে। অর্থোগোনাল মানে আমরা জানি এ যদি একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে আমরা জানি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু আইএন। তাহলে আমার অর্থোগোনালে আরও আবার প্রপার্টি জানি এ ট্রান্সপোজ সমান এ ইনভার্স। তাহলে সেক্ষেত্রে অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডেট পি কত হয়, ডেটের সমান কত হয় +-1, দ্যাট মিনস নট ইকুয়াল টু 0, তাহলে ইনভার্স এক্সিস্ট করছে, তার জন্য পি ইনভার্স ইকুয়াল টু পি ট্রান্সপোজ হবে। তাহলে পি ইনভার্স ইকুয়াল টু পি ট্রান্সপোজ হওয়া মানে তোমার এখানে অর্থোগোনালি ডায়াগনালাইজেবল, এই জন্যই বলছে যে পি ইনভার্স এপি, এই কথাটার অর্থ পি ট্রান্সপোজ এপি দুটো সেম। এবার ডেফিনেশনটা একটু আসি, বলছে এ স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ সেড টু বি অর্থোগোনালি ডায়াগনালাইজেবল ইফ দেয়ার এক্সিস্ট অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স পি, অর্থোগোনাল ম্যাট্রিক্সটা পি, সাজ দ্যাট পি ইনভার্স এপি ইজ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স, মানে পি ইনভার্স এপি ইজ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স। এখানে যদি আমরা পি ট্রান্সপোজ এপি
সেটাকেও ডায়াগোনাল ম্যাট্রিক্স দেখায়, সেম দেখাবে। দেয়ার দ্য ম্যাট্রিক্স পি ইজ সেড টু বি ডায়াগনালাইজ এ অর্থোগোনালি, ঠিক আছে, এটা ডায়াগনালাইজ করবে, পি ম্যাট্রিক্সটা অর্থোগোনালি হবে, এটাই জানতে চাইছে, আর কিছু না। তার মানে এখানেও ডেট পি নট ইকুয়াল টু 0 হতে হবে। এবারে আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছে, দেখো, এ স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ অর্থোগোনালি ডায়াগনালাইজেবল ইফ অ্যান্ড অনলি ইফ এ ইজ সিমেট্রিক। মানে এ ম্যাট্রিক্সটা যদি অর্থোগোনালি ডায়াগনালাইজেবল হয় তাহলে সেটা মাস্ট বি সিমেট্রিক হবে। তাহলে এবার নেক্সট ওর একটা অ্যাপ্লিকেশন করি, বলে দিয়েছে যে ডায়াগনালাইজ দ্য ম্যাট্রিক্স এ ইকুয়াল টু দিস অর্থোগোনালি। এবারে দেখো আইগেন ভ্যালু বের করতে হবে, করসপন্ডিং আইগেন ভেক্টর বের করতে হবে। তাহলে আইগেন ভ্যালু বের করানো আছে 1 -2 4, তার জন্য করসপন্ডিং C1 এটা আইগেন ভেক্টর, C2 এটা আইগেন ভেক্টর, 4 সাপেক্ষে C3 হবে, সেটা C3 ইন্টু সামথিং আইগেন ভেক্টর, যেখানে C1 C2 C3 নট ইকুয়াল টু 0। এরপরে আসছি, দেখো বলছে টেকিং ওয়ান আইগেন ভেক্টর করসপন্ডিং টু ইচ আইগেন উই গেট 3 অর্থোগোনাল আইগেন ভেক্টরস। আলফা ইকুয়াল টু ধরে নিচ্ছে, বিটা ইকুয়াল টু ধরে নিচ্ছে, গামা ইকুয়াল টু দিচ্ছে। যে তিনটা আইগেন ভেক্টর পেয়েছিলাম সেই তিনটা আইগেন ভেক্টর আলফা বিটা গামা ধরে নেওয়া হয়েছে। করসপন্ডিং এগুলো অর্থোগোনাল, করসপন্ডিং অর্থ নর্মাল আইগেন ভেক্টর কী করে পাবো না, আমরা গ্র্যাম স্মিথ প্রসেসের সাহায্যে আমরা বের করেছিলাম, সেখানে আমরা পড়েছিলাম অর্থোগোনাল আর অর্থ নর্মাল ভেক্টর। অর্থ নর্মাল ভেক্টর কী করে বেরি না, যে আলফার যে ভেক্টরটা পেয়েছিলাম ডিভাইডেড বাই রুট ওভার অফ -2 এর হোল স্কোয়ার প্লাস -1 এর হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। দেখো 2 2 এখানে 4, এটা 4, এটা 1, তাহলে 4 4 8 1 9, তাহলে রুট ওভার 9, তার মানে 3 হয়ে যাচ্ছে। প্রত্যেকটার ক্ষেত্রে দেখো সেম হয়ে যাচ্ছে, যেহেতু 1 2 2, এদিকে আছে তো 2 -2 1, তাহলে আলফা বাই 3 বিটা বাই 3 গামা বাই 3, ঠিক আছে। লেট পি ইকুয়াল টু, এবারে আমরা ধরবো 1/3 অফ আলফা বিটা গামা। এই যে অর্থ নর্মাল যে ভেক্টরটা পাচ্ছি আলফা বাই 3 বিটা বাই 3 গামা বাই 3, তার মানে আলফা ভ্যালুটা এটা, বিটার ভ্যালু এটা, গামার ভ্যালু এটা। তাহলে 1/3 অফ -2 1, মানে কলাম ওয়াইজ লেখা আছে, -2 -1 2 1 2 2 2 -2 1। তাহলে এটা দেখো ডেট পি নট ইকুয়াল টু 0। তাহলে ডেট পি যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা বলবো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর নন সিঙ্গুলার পি ইনভার্স এক্সিস্ট করবে। আদারওয়াইজ এখানে পি দেখো আর একটা কন্ডিশন হচ্ছে পি অর্থোগোনাল ম্যাট্রিক্স, মানে পি ট্রান্সপোজ ইকুয়াল টু আইগেন, এটা হবে অবশ্যই দেখে দিবে, যেহেতু আগে অর্থোগোনালি বলা আছে। এ পি ইকুয়াল টু, এবার আমরা বের করেছি সিম্পলি একই রকম পিডি ইকুয়াল টু বের করেছি, যে এপি ইকুয়াল টু পিডি ইকুয়াল টু সমান করা আছে। দ্যাট মিনস পি ইনভার্স এপি ইকুয়াল টু ডি, ডি ফর ডায়াগনাল ম্যাট্রিক্স, এখানে ডায়াগনাল এলিমেন্টগুলো সেই আইগেন ভ্যালু যেটা বেরিয়েছিল সেটাই 1 -2 4। সো ইটস এ ডায়াগনাল ম্যাট্রিক্স। নেক্সট পরে একটা তোমার বাড়ির জন্য করবে, ফাইন্ড অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স পি সাজ দ্যাট পি ইনভার্স এপি ইজ এ ডায়াগনাল ম্যাট্রিক্স হোয়ার এ ইকুয়াল টু দিস। এটা বাড়ির জন্য থাকলো। নেক্সট চলে যাব আমরা রিয়েল কোয়াড্রেটিক ফর্ম। রিয়েল কোয়াড্রেটিক ফর্ম, দেখো রিয়েল কোয়াড্রেটিক ফর্ম হচ্ছে কি, একটা কোয়াড্রেটিক ফর্ম মানে একটা দ্বিঘাত ডিগ্রি 1 থেকে বেশি বলা হচ্ছে। তো এখানেও ডিগ্রি 1 থেকে বেশি, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, ডট ডট। তাহলে অ্যান এক্সপ্রেশন অফ দ্য ফর্ম সামেশন জে ইকুয়াল টু 1 to n সামেশন আই ইকুয়াল টু 1 to n এ আই জে এক্স আই এক্স জে, যেখানে এ আই জে হচ্ছে এগুলো কি বলতো কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট, এক্স আই এক্স জে হচ্ছে ভ্যারিয়েবল, এ আই জে আর রিয়েল is said to be real quadratic form in n variables x1 x2 dot dot xn. The matrix notation for the quadratic form is the matrix notation. Matrix notation বলতে এগুলোকে যখন আমরা ম্যাট্রিক্সের সাহায্যে রিপ্লেস করব তখন ফর্মটা আসবে x ট্রান্সপোজ a x, যেখানে x ট্রান্সপোজ সমান x1 x2 dot dot xn belongs to r to the power n and a equal to aij, মানে aij ম্যাট্রিক্স n cross n ম্যাট্রিক্স। একটা এক্সাম্পল দিয়ে দিই, ছোট্ট একটা এক্সাম্পল, x1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার প্লাস 2x3 স্কোয়ার ইজ এ রিয়েল কোয়াড্রেটিক ফর্ম ইন 3 ভ্যারিয়েবলস। 3টে ভ্যারিয়েবল আছে x1 x2 x3। দ্য অনলি অ্যাসোসিয়েটেড ম্যাট্রিক্স ইজ, এখান থেকে রিয়েল কোয়াড্রেটিক যে ফর্মটা আসবে, ম্যাট্রিক্সটা আসবে, সেটা ম্যাট্রিক্সটা কীভাবে আসছে দেখো। আমার এখানে পজিশনটা কত, x1 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 x2 x1 x3, তাহলে দেখো x1 x1 মানে x1 স্কোয়ার, তার মানে x1 স্কোয়ারের কোফিশিয়েন্ট কত 1, তার জন্য 1 হয়েছে। আচ্ছা এরপরে হচ্ছে x1 x2, দেখো x1 x2 কোফিশিয়েন্ট আছে নেই, তার জন্য 0। x1 x3 তার কোফিশিয়েন্ট নেই, তার জন্য 0। নেক্সট পরে চলে যাই, এটা কত আসবে x2 x1 এর কোফিশিয়েন্ট আছে নেই, তার জন্য 0।
এবার আছে এক্স টু ইন্টু এক্স টু, তার মানে এক্স টু স্কোয়ার, তার কোফিশিয়েন্ট দেখো -1 আছে, তার জন্য -1 হয়েছে। এক্স টু এক্স থ্রি, তার কোফিশিয়েন্ট কত দেখো নেই, তার জন্য 0। সিমিলারলি এক্স থ্রি এক্স ওয়ানের কোফিশিয়েন্ট 0। সিমিলারলি এক্স থ্রি এক্স টু কোফিশিয়েন্ট 0। এক্স থ্রি তার মানে এক্স থ্রি স্কোয়ারের কোফিশিয়েন্ট 2, তার জন্য 2 হয়েছে। তাহলে আমরা এইভাবে করে ম্যাট্রিক্সটা পাবো। এরপরে একটা ডেফিনিশনে আমরা চলে যাই, সেই ডেফিনিশনটায় দেখো এখানে বলা আছে, এখানে আমরা জানবো কি যে পজিটিভ ডেফিনাইট এখানে 5 রকমের টোটাল হবে। এক পজিটিভ ডেফিনাইট, পজিটিভ সেমি ডেফিনাইট, নেগেটিভ ডেফিনাইট, নেগেটিভ সেমি ডেফিনাইট, ইনডেফিনাইট। কিভাবে আসছে এই রিয়েল কোয়াড্রেটিক ফর্ম থেকে সেটা দেখো। বলছে এ একটা ম্যাট্রিক্স n ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স, এক্স ট্রান্সপোজ সমান x1 x2 ডট xn, যেটা অবশ্যই বিলং করবে আর টু দি পাওয়ার n এ। এক্স ট্রান্সপোজ এ এক্স, যে আমরা ম্যাট্রিক্স ফর্মটা পেয়েছিলাম, ঠিক আছে, ম্যাট্রিক্স নোটেশন আগে করেছিলাম, সেই ম্যাট্রিক্স নোটেশনটা ভ্যালু যদি সামেশন জে ইকুয়াল টু 1 to n, সামেশন আই ইকুয়াল টু 1 to n এ আই জে এক্স আই এক্স জে রিয়েল কোয়াড্রেটিক ফর্মের সঙ্গে সমান হয়, তাহলে এখান থেকে বলতে পারবো এই যে ফর্মটাকে আমরা কিউ ইকুয়াল টু ধরে নিয়েছি, কিউ ইকুয়াল টু এক্স ট্রান্সপোজ এ এক্স, এটাকে আমরা বলবো পজিটিভ ডেফিনাইট কখন, সে পজিটিভ সেমি ডেফিনাইট কখন, নেগেটিভ কখন, নেগেটিভ সেমি ডেফিনাইট কখন, এবং ইনডেফিনাইট কখন বলবো সেটা দেখো। পজিটিভ ডেফিনাইট বলবো যদি কিউ গ্রেটার দেন 0 হয়, এক্স ট্রান্সপোজ এ এক্স এটার ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা বলবো পজিটিভ ডেফিনাইট। এর গ্রেটার দেন ইকুয়াল টু 0 যখন, তখন সেমি ডেফিনাইট, মানে গ্রেটার দেন স্ট্রিক্টলি গ্রেটার দেন যখন, তখন পজিটিভ ডেফিনাইট। আর পজিটিভ সেমি মানে পজিটিভও আবার সেমিও, তার জন্য গ্রেটার দেন ইকুয়াল টু 0। একই রকম করে নেগেটিভ যখন, তখন দেখো লেস দেন 0, তাহলে নেগেটিভ হয়ে যাবে। আর নেগেটিভ সেমি মানে নেগেটিভও আবার সেমিও, তার জন্য ইকুয়াল টু 0 চলে আসে, লেস দেন ইকুয়াল টু, ঠিক আছে। আর ইনডেফিনাইট হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে যদি এক্স নট ইকুয়াল টু 0 হয়, আর লেস দেন ইকুয়াল টু 0 হয় যদি ফর সাম আদার এক্স নট ইকুয়াল টু 0 হয়। মানে একবার গ্রেটার দেনও 0 হবে, লিখবে। এর একটা এক্সাম্পল আমি একটা বলে দিই ছোট্ট করে। কিউ অফ x1 x2 x3 ইকুয়াল টু x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস 2x1 x2 প্লাস 2x2 x3 প্লাস 2x3 x1, এটাকে আমরা ভেঙে আমরা x1 প্লাস x2 প্লাস x3 এর হোল স্কোয়ার মাইনাস x3 অ্যাডজাস্ট করার জন্য করে দিয়েছি। তাহলে কিউ ইজ ইনডেফিনাইট। এটাকে কিউ ইনডেফিনাইট কেন বলবো? দেখো কিউ এর একটা ভ্যালুতে নেগেটিভ দিচ্ছে, একটা ভ্যালুতে পজিটিভ দিচ্ছে। কিউ গ্রেটার দেন 0 ফর সাম x1 x2 x3 অ্যান্ড কিউ লেস দেন 0 ফর সাম x1 x2 x3। কি করে হচ্ছে দেখো, আমি যদি x1 x2 x3 ভ্যালু 1 1 0 নিই, তাহলে দেখো পাচ্ছি আমি 4, ঠিক আছে, মানে 1 প্লাস 1 2 হয়ে যায়, 2 স্কোয়ার বলে 4 হয়ে যাচ্ছে, গ্রেটার দেন 0 হয়ে যাচ্ছে। আবার যদি আমি মানে x1 x2 x3 ভ্যালুটা 0 -1 1 নিই, তাহলে দেখো -1 নেগেটিভ চলে আসছে, তার জন্য একবার পজিটিভ একবার নেগেটিভ দিচ্ছে, তার জন্য ইনডেফিনাইট হয়ে যাচ্ছে। এরপরে নেক্সট চলে যাব ইন্ডেক্স আর সিগনেচার আর র্যাঙ্ক সম্পর্কে জানার জন্য। দেখো র্যাঙ্ক আমরা যতগুলো নন জিরো রো সেই হিসেবে র্যাঙ্ক ধরবো, আর ইন্ডেক্স বলতে এখানে স্মল এম দ্বারা এটাকে ডিনোট করা হয়। বলছে ম্যাট্রিক্সের যে নর্মাল ফর্ম তৈরি করব, নর্মাল ফর্ম মিনস ডায়াগনাল ফর্ম যে তৈরি করব। ডায়াগনাল ফর্ম বলতে মানে ডায়াগনাল এলিমেন্ট বাদ দিয়ে বাকি সমস্ত এলিমেন্টগুলো 0 হবে, নন ডায়াগনাল এলিমেন্টগুলো 0 হবে। তাহলে নন ডায়াগনাল এলিমেন্টগুলো 0 করব। তাহলে সেই যে নন ডায়াগনাল এলিমেন্টে যতগুলো পজিটিভ টার্ম থাকবে তার ভ্যালুটাকে আমরা কি করব, ইন্ডেক্স ধরব, ঠিক আছে। নেক্সট বলছে সিগনেচার কি, সিগনেচার হচ্ছে পজিটিভ টার্ম আর নেগেটিভ টার্ম তাদের ডিফারেন্সটা, সেটা হচ্ছে সিগনেচার, সেটাকে পি দ্বারা ডিনোট করা হয়। একটু নেক্সট চলে যাই একটা থিওরিমের স্টেটমেন্টটা শুধু দেখো। এ রিয়েল কোয়াড্রেটিক ফর্ম কিউ বলতে এখানে এক্স ট্রান্সপোজ এ এক্স অফ র্যাঙ্ক আর ইন্ডেক্স এম, র্যাঙ্ক বলতে আর যতগুলো নন জিরো রো, ইন্ডেক্স বলতে এম যতগুলো পজিটিভ টার্ম আছে। এখান থেকে আমরা পজিটিভ ডেফিনাইট, পজিটিভ সেমি ডেফিনাইট, নেগেটিভ ডেফিনাইট, নেগেটিভ সেমি ডেফিনাইট এবং ইনডেফিনাইট বের করতে পারবো। কিভাবে দেখো, পজিটিভ ডেফিনাইট হলে র্যাঙ্ক ইকুয়াল টু এন, মানে অর্ডারটা সমান হতে হবে। এম ইকুয়াল টু আর, এম বলতে এখানে ইন্ডেক্স আর আর বলতে র্যাঙ্ক, এদের সঙ্গে সমান হবে। পজিটিভ সেমি ডেফিনাইট বলছে যদি র্যাঙ্ক আর লেস দেন এন হয়, এম ইকুয়াল টু আর হয়, তাহলে সেমি ডেফিনাইট হয়ে যাবে। মানে এখানে যা ছিল কন্ডিশন সেটা ইকুয়াল টু ছিল, সেটা লেস দেন হয়ে যাবে। একই রকম করে নেগেটিভ ডেফিনাইট আর ইকুয়াল টু এন, এম ইকুয়াল টু 0 না, আর সেমি যখন হবে তখন আর লেস দেন এন হয়ে যাবে আর এম ইকুয়াল টু 0 হয়ে যাবে। ইনডেফিনাইট কি, আর লেস দেন ইকুয়াল টু এন হয়ে যাবে, 0 লেস দেন এম লেস দেন আর হবে। এটাই হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশনে কয়েকটা এক্সাম্পল করি আমরা। দেখো
তার আগে একটু থিওরিমে কয়েকটা স্টেটমেন্ট জেনে নাও। বলছে এ রিয়েল সিমেট্রি ম্যাট্রিক্স ইফ পজিটিভ ডেফিনাইট ইফ অ্যান্ড অনলি ইফ অল ইটস আইগেন ভ্যালু আর পজিটিভ। মানে আমরা যে এই যে পজিটিভ ডেফিনাইট, পজিটিভ সেমি ডেফিনাইট, নেগেটিভ সেমি ডেফিনাইট, ইনডেফিনাইট এগুলো যে পড়ছিলাম, এগুলোর আবার আইগেন ভ্যালু এখান থেকে আমরা স্ট্রিক্টলি বলতে পারবো। যদি পজিটিভ ডেফিনাইট হয় তাহলে সেক্ষেত্রে অলওয়েজ আইগেন ভ্যালু পজিটিভ হবে, আর পজিটিভ সেমি হয় তাহলে আইগেন ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, মানে জিরোও থাকতে পারে। আর যদি নেগেটিভ হয় তাহলে অলওয়েজ নেগেটিভ থাকবে আইগেন ভ্যালু। আর যদি নেগেটিভ সেমি নেগেটিভ হয়, মানে নেগেটিভ সেমি ডেফিনাইট হয় তাহলে অলওয়েজ গ্রেটার দেন মানে লেস দেন ইকুয়াল টু জিরো, মানে নেগেটিভও থাকতে পারে আর জিরোও থাকতে পারে। আর হচ্ছে ইনডেফিনাইট বলতে ইনডেফিনাইট এখানে আসবে না, যদি ইনডেফিনাইট একবার পজিটিভ ভ্যারি করছে তো তার জন্য এখানে সেক্ষেত্রে আইগেন ভ্যালু বলা যাবে না। নেক্সট চলে যাই একটা এর অ্যাপ্লিকেশানে। রিডিউস দ্য কোয়াড্রেটিক ফর্ম 5x² প্লাস y² প্লাস 10z² মাইনাস 4yz মাইনাস 10zx টু দ্য নর্মাল ফর্ম। এই যে নর্মাল ফর্ম সঙ্গে আমি আরও দেখাবো পজিটিভ ডেফিনাইট, এখান থেকেই আমি বলবো, ইন্ডেক্সও বলে দেবো এবং যদি সিগনেচার বেরিয়ে থাকে তাহলে সিগনেচারও বলে। দেখো গিভেন কোয়াড্রেটিক ফর্ম এবার দেখে নিয়েছি আমরা। অ্যাসোসিয়েটেড সিমেট্রিক ম্যাট্রিক্স কীভাবে বের করবো দেখে নাও পজিশনগুলো। দেখো এক্স এটা কত, এক্স এক্স, এটা এক্স ওয়াই, এক্স জেড, তাহলে এক্স এক্স বলতে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট 5। দেখো এক্স ওয়াই এর কোফিশিয়েন্ট নেই তার জন্য 0। তারপর হচ্ছে এক্স জেড এর কোফিশিয়েন্ট কত, এক্স জেড এর কোফিশিয়েন্ট হচ্ছে কত, এক্স জেড এর কোফিশিয়েন্ট এখানে কত 10, তাহলে এখানে তোমার 2 ছিল। মানে এখানে অ্যাকচুয়ালি এর যে ফর্মটা আছে এটা হচ্ছে x² প্লাস y² প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx, তাহলে 2 দিয়ে আবার ভাগ হয়ে যাচ্ছে, তার জন্য এখানে 10 ছিল বলে এটা 5 হয়েছে, আর মাইনাস তো মাইনাস ছিল। একই রকম করে এটা চলে আসবে তখন কত, এটা হচ্ছে xy এর টার্ম কত, xy এর টার্ম নেই তার জন্য 0। তারপর হচ্ছে এটা কত হয়ে যাবে y², মানে y² এর কোফিশিয়েন্ট কত, এখানে 1। তারপর হচ্ছে yz এর কোফিশিয়েন্ট হচ্ছে, দেখো yz এর কোফিশিয়েন্ট হচ্ছে -4, তাহলে 2 দিয়ে ভাগ করলে এখানে -2 চলে আসছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে zx, মানে zx এর কোফিশিয়েন্ট কত -10 আছে, তাহলে 2 দিয়ে ভাগ করলে এখানে -5। তারপর হচ্ছে zy এর কোফিশিয়েন্ট একই রকম করে -2, z মানে z² এর কোফিশিয়েন্ট হচ্ছে 10। এরপরে এটাকে আমরা কনগ্রুয়েন্স অপারেশন, মানে রো আর কলাম অপারেশনের সাহায্যে এটাকে আমরা কি করব, ম্যাট্রিক্সের নর্মাল ফর্মে তৈরি করব। তাহলে এই যে ম্যাট্রিক্সটা ছিল তাকে আমরা অপারেশন করলাম, এখানে 5 0 0, মানে এখানে -5 ছিল, এটাকে অপারেশন করলাম r3 এর সঙ্গে r1 যোগ করে দিচ্ছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 0। একই রকম করে এই এর পরে ম্যাট্রিক্সটাকে আমরা তৈরি করেছি। দেখো এখানে -5 ছিল, এখানে +5 ছিল, এটাকে আমরা c1 আর c3 কে যোগ করে দিচ্ছি, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা এটাকে 0 পেয়ে গেছি। একই রকম করে এর পরের অপারেশন চলে যাচ্ছে, এখানে -2টাকে 0 করব, তার জন্য এটাকে কি করব, ডায়াগনাল এলিমেন্ট এগুলোকে 0 করবো, ডায়াগনালের উপরে আর নিচের এলিমেন্টগুলোকে আমরা 0 করব। তাহলে এটা হচ্ছে -2 আছে, তাহলে এটাকে আমরা 0 করব, তাহলে এই ক্ষেত্রে 0 করতে r3 প্লাস 2r3 ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। দেখো এখানে 0 করে দিচ্ছি। নেক্সট চলে যাচ্ছি c3 সমান c3 প্লাস 2c2, এটাকে করতে আমার দেখো এই জিনিসটাকে 0 হয়ে যাচ্ছে। নেক্সট চলে যাচ্ছে এখানে যেহেতু আমার 5 ছিল, তার এটাকে 1 পজিশনে নিয়ে আসার জন্য আমরা কি করেছি, 1/5 দিয়ে গুণ করে দিয়েছি r1টাকে, তাহলে আমার চলে আসছে দেখো এখানে 1 1 1, ডায়াগনাল এলিমেন্টগুলো 1 1 চলে আসছে, বাকিগুলো দেখো নন ডায়াগনাল এলিমেন্টগুলো 0 চলে আসছে। তাহলে নর্মাল ফর্মটা যেটা সেটা হচ্ছে x, এটা তো x এর, এটা x² এর কোফিশিয়েন্ট, এটা y² এর কোফিশিয়েন্ট, এটা z² এর কোফিশিয়েন্ট। তাহলে নর্মাল যে ফর্মটা তৈরি হয়েছে সেটা নিউ, তার জন্য আমরা x² y² z²। এখানে যা সাইন থাকতো আমি তাই সাইন নিতাম, এখানে প্লাস আছে বলে আমার সবগুলো প্লাস হয়েছে। দ্য র্যাঙ্ক অফ দ্য কোয়াড্রেটিক ফর্ম ইজ 3। কেন কোয়াড্রেটিক ফর্ম 3, কেন 3টে নন জিরো রো হয়েছে তার জন্য র্যাঙ্ক 3। দেয়ার ফর দ্য কোয়াড্রেটিক ফর্ম ইজ পজিটিভ ডেফিনাইট। পজিটিভ ডেফিনাইট কেন, পজিটিভ ডেফিনাইট আমার ডেফিনিশন কী ছিল একটু দেখে নাও। পজিটিভ ডেফিনাইট এখানে বলা ছিল যে র্যাঙ্ক r ইকুয়াল টু n, r এর ভ্যালু কত হলো, র্যাঙ্ক 3, n এর ভ্যালু কটা, মানে xyz 3, তাহলে r ইকুয়াল টু n সমান হয়ে যাচ্ছে m ইকুয়াল টু r। m কত, m এর ভ্যালুটা কত, m এখানে কি ইন্ডেক্স বলতে নাম্বার অফ পজিটিভ টার্মস, এখানে নাম্বার অফ পজিটিভ টার্মস কটা, 1 ও পজিটিভ, এখানে 1 ও পজিটিভ, এখানে 1 ও পজিটিভ, তাহলে ইন্ডেক্স কত 3, তার জন্য কি হচ্ছে এটা পজিটিভ ডেফিনাইট। এখানে যদি নেগেটিভ টার্ম একটা থাকতো তাহলে আমরা সেক্ষেত্রে আমরা এবারে সিগনেচারটা বের করতে পারতাম।
এক্ষেত্রে সিগনেচারও কী হবে, নেগেটিভ টার্ম নেই, তার জন্য পজিটিভ টার্মটাই সিগনেচার হয়ে যাবে, তার জন্য জিরো হয়ে যাবে, সরি নেগেটিভ টার্ম জিরো হয়ে যাবে, তার মানে পজিটিভ টার্মও সিগনেচার হয়ে যাবে। এবারে দেখো এই এই যে কয়েকটা এক্সাম্পল সেগুলো বাড়িতে ট্রাই করবে এবং তার কয়েকটা হিন্টসও দেওয়া আছে। এই পর্যন্তই আজকে, থ্যাংক ইউ।